ফাইনাল প্রফের যখন আমরা রিটেন কোশ্চেন সলভে আলোচনা করি সেখানে ডেফিনেটলি কার্ডিওভাস্কুলার সিস্টেম থেকে আমাদের প্রশ্ন আসে। যদি আমরা ভাইভার কথা বলি, ভাইভাতে একটা বোর্ড শুরুই হয় আসলে ইসিজি দিয়ে। সো ইসিজি দিয়ে শুরু হলে সেখানে কার্ডিওভাস্কুলার সিস্টেমের আলোচনাটাই আসবে, এটা খুব স্বাভাবিক। সো আমাদেরকে আগে এটা বুঝতে হবে যে আসলে সিভিএসে আমাদের প্রশ্নগুলো আসলে কোথা থেকে আসে, ভাইভা হোক রিটেন হোক। সো এখানে আসলে মেইন কোশ্চেন স্যার আসলে যেখান থেকে করে, একটা প্রশ্ন হয় ইসকেমিক হার্ট ডিজিজ থেকে। ইসকেমিক হার্ট ডিজিজের আন্ডারে আসলে ক্রনিক স্টেবল অ্যানজাইনা, আনস্টেবল অ্যানজাইনা, মায়োকার্ডিয়াল ইনফার্কশন, এগুলো সব আলোচনা চলে আসবে। এরপরে আমাদের আরেকটা আলোচনা টপিক হচ্ছে পেরিকার্ডাইটিস। পেরিকার্ডাইটিস আমরা ভালোই পাই, পেরিকার্ডাইটিস থেকেও প্রশ্ন আসে। আরেকটা হচ্ছে আমাদের ভালভুলার হার্ট ডিজিজ, আরেকটা হচ্ছে আমাদের ভালভুলার হার্ট ডিজিজ। সো মোটা দাগে প্রশ্ন আসলে এইগুলা থেকে হয়। এর বাইরে আরেকটা টপিক থেকেও প্রশ্ন আসে, সেটা হচ্ছে হার্ট ফেইলার। তাহলে আমি আসলে 4টা টপিকের নাম বললাম, হ্যাঁ, মোটা দাগে ইসকেমিক হার্ট ডিজিজ, পেরিকার্ডাইটিস, ভালভুলার হার্ট ডিজিজ, হার্ট ফেইলার। আর তোমরা যদি রিটেন কোশ্চেন দেখো, রিটেন কোশ্চেনে অন টপ অফ ইট হাইপার টেনশন থেকেও প্রশ্ন আসে দেখবা। বাট এই জায়গাটাকে আসলে একটা ইন্টারেস্টিং কথা বলবো আমি, সেটা হচ্ছে হাইপার টেনশন কার্ডিওলজিতে যখন আলোচনা করা হয়, প্রাইমারি হাইপার টেনশনের আলোচনা বেশি হয়, আর সেকেন্ডারি হাইপার টেনশনের আলোচনা আসলে মেডিসিনের বাদ বাকি সব কিছু থেকে আলোচনা চলে আসে। সো তোমরা যখন দেখবো যে হাইপার টেনশন থেকে তোমাদেরকে প্রশ্ন করা হচ্ছে, সেটা ভাইভা হোক বা রিটেন হোক, তুমি মোস্ট অফ দ্য টাইমস দেখবা যে আসলে সেকেন্ডারি হাইপার টেনশন থেকে প্রশ্ন করা হয়। তাহলে সেকেন্ডারি হাইপারটেনশন থেকে প্রশ্ন করা হয়। তাহলে আমি যদি ওভারঅল হিসাব করি, আসলে কোশ্চেন ঘুরে ফিরে এইগুলো থেকেই হয়, যে একটা পেশেন্টের আমি আসলে ইসকেমিক হার্ট ডিজিজ থেকে প্রশ্ন আসতে দেখছি, হাইপারটেনশন থেকে প্রশ্ন আসতে দেখছি, হার্ট ফেইলার থেকে প্রশ্ন আসতে দেখি, পেরিকার্ডাইটিস, ভালভুলার হার্ট ডিজিজ, এইগুলো থেকে আসলে মোটা দাগে আমি আসলে প্রশ্ন আসতে দেখি। এর বাইরে ক্লিনিক্যাল এক্সামিনেশনের ফাইন্ডিংস, আমরা যখন একটা পেশেন্টের কার্ডিওভাস্কুলার সিস্টেম এক্সামিন করি, সেখানে আমরা কী কী ফাইন্ডিংস পেতে পারি, ইনভেস্টিগেশন কী হইতে পারে, বা আরেকটা কোশ্চেন প্যাটার্ন হচ্ছে চেস্ট পেইন ইভ্যালুয়েশন, যে একটা সিনারিও দিয়ে বলা থাকবে একটা পেশেন্ট চেস্ট পেইন নিয়ে আসছে। সো এটাকে আমরা কীভাবে ইভ্যালুয়েট করব, সেখানে ডিফারেন্সিয়ালস কী হবে, সেখানে কারণ কি হতে পারে, সেখানে আমাদের অ্যাপ্রোচ কী হবে, কীভাবে কার্ডিয়াক চেস্ট পেইনের সাথে নন কার্ডিয়াক চেস্ট পেইনকে আমি ক্লিনিক্যালি ডিফারেন্সিয়েট করব, এই ধরনের কোশ্চেনগুলো সাধারণত এসে থাকে। তাহলে সিমটম অ্যানালাইসিস বা ক্লিনিক্যাল এক্সামিনেশন থেকে যদি আলোচনা হয়, চেস্ট পেইনের ইভ্যালুয়েশন থেকে প্রশ্ন আসবে, চেস্ট পেইনের ইভ্যালুয়েশন, সেখান থেকে প্রশ্ন আসে। কীভাবে পেশেন্টকে অ্যাপ্রোচ করবো, সেগুলো থেকে প্রশ্ন আসে। হার্ট ফেইলারের ফিচার থেকে প্রশ্ন আসে, আর এগুলো থাকে। সো পার্টিকুলারলি এই ভিডিওতে আমি আসলে ভালভুলার হার্ট ডিজিজ নিয়ে আসলে আলোচনা শুরু করতে চাই, কারণ আমার কাছে মনে হয় যে বাদবাকি এগুলা স্টুডেন্টরা তাও পারে, স্টুডেন্টরা আমার মনে হয় যে ক্লিনিক্যাল ডায়াগনোসিসে একটু সমস্যা হয় ভালভুলার হার্ট ডিজিজ। তো আমি আসলে এগুলো নিয়ে একটু কথা বলবো। আচ্ছা, আরেকটা জিনিস আমি একটু বলি, ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস, যদিও এই টপিক থেকে প্রিভিয়াস 4-5 বছরে খুব বেশি একটা প্রশ্ন আমি আসতে দেখি নাই, বাট আমার ধারণা যে সামনের দিনে হয়তো বা এখান থেকে কোশ্চেন হয়তো বা একটু হলেও বাড়ার সম্ভাবনা আছে, কোশ্চেন প্যাটার্ন হয়তো বা আমার ধারণা যে চেঞ্জ হওয়ার প্রবাবিলিটি খুবই হাই। সো ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিসকেও আমি আসলে একটু লিস্টে রাখতে চাই। আমি বলবো যে স্টুডেন্টদের এটাকেও আসলে একটু চেক করা উচিত। তাহলে মোটা দাগে আসলে স্টুডেন্টদের কার্ডিওভাস্কুলার সিস্টেমে পড়তে হবে অল্প কিছু টপিক। হার্ট ফেইলারটা খুব ভালো করে দেখতে হবে, ইসকেমিক হার্ট ডিজিজের টপিকগুলো দেখতে হবে, পেরিকার্ডাইটিস দেখতে হবে, ভালভুলার হার্ট ডিজিজের মধ্যে স্পেসিফিকভাবে আসলে আমরা দেখি যে মাইট্রাল স্টেনোসিস, অ্যাওর্টিক রিগার্জিটেশন, মোটা দাগে এগুলো থেকে বেশি প্রশ্ন আসে। অ্যাওর্টিক ভালভুলার হার্ট ডিজিজের মধ্যে অ্যাওর্টিক স্টেনোসিসটাও দেখা যেতে পারে, তবে মাইট্রাল স্টেনোসিস আর অ্যাওর্টিক রিগার্জিটেশন থেকে আমি বেশি প্রশ্ন আসতে দেখছি। হাইপারটেনশনটা দেখবো, চেস্ট পেইন ইভ্যালুয়েশনটা দেখবো, ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস দেখবো। তবে এই পার্টিকুলার ভিডিওতে আগে আমরা আলোচনা করতে চাই আসলে ভালভুলার হার্ট ডিজিজ থেকে। তাহলে ভালভুলার হার্ট ডিজিজের এখানে যখন আলোচনা আসে, এখানে ইন্টারনাল মেডিসিন ভালভুলার হার্ট ডিজিজ কোনটা ডিল করে। দেখো, যখন একটা পেশেন্ট আসলে ভালভুলার হার্ট ডিজিজের কথা আমরা বলি, এটা আসলে অনেকগুলো কারণে ভালভুলার হার্ট ডিজিজ হতে পারে, এবং মোস্ট অফ দ্য টাইম এগুলো আসলে কার্ডিয়াক সার্জারি ডিপার্টমেন্ট আসলে ডিল করে। কিন্তু ইন্টারনাল মেডিসিন কখন ভালভুলার হার্ট ডিজিজের পেশেন্ট পায়, মোস্ট অফ দ্য টাইম আসলে দেখা যায় সেখানে একটা পেশেন্টের রিউম্যাটিক হার্ট ডিজিজ হয়ে গেছে। সো ভালভুলার হার্ট ডিজিজের আলোচনা যেখানে আসবে, সেখানে ঘুরে ফিরে রিউম্যাটিক হার্ট ডিজিজের কোশ্চেন চলে আসে, এবং রিউম্যাটিক হার্ট ডিজিজের আলোচনা আসলে রিউম্যাটিক ফিভার থেকেও প্রশ্ন আসবে। এখন স্টুডেন্টদের ক্ষেত্রে, অনেকের ক্ষেত্রে যেটা আমি আসলে দেখি যে অনেক সময় রিউম্যাটিক ফিভার তারা পিডিয়াট্রিক্সে যত সুন্দর করে পড়ে,
মেডিসিন পেপার 1 প্রিপারেশনে অত সুন্দর করে আসলে দেখা হয় না, কিন্তু এখান থেকে প্রশ্ন চলে আসে। অনেকে এটা মনে করতে পারে যে পেপার 1-এর প্রশ্ন পেপার 2-র প্রশ্ন মিস হয়ে গেল কিনা। সো ব্যাপারটা এরকম না। রিউম্যাটিক হার্ট ডিজিজের আলোচনা আসলে রিউম্যাটিক ফিভারের আলোচনা সেখানে অটোমেটিকভাবে চলে আসে, এবং এই কারণে রিউম্যাটিক ফিভার আমাদেরকে পড়ে যেতে হবে। রিউম্যাটিক ফিভারটা আমার কাছে মনে হয় সবচেয়ে সহজ এবং সবচেয়ে সুন্দর, সবচেয়ে গোছানোভাবে লেখা আছে পেডিয়াট্রিক্সের আবিদ মোল্লা স্যারের বইতে। এই জন্য আমি বলবো যে অল্প 2-1টা টপিক আছে যেটা আসলে আবিদ মোল্লা স্যারের বই থেকে আসলে পড়া উচিত, তার মধ্যে রিউম্যাটিক ফিভার একটা। আচ্ছা, তাহলে আমি আগে যেটা নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে কী কী ধরনের প্রবলেমগুলো আসে সেটা বোঝার চেষ্টা করি। তাহলে আমাদের সব স্টুডেন্টদের প্রথমে যেই জায়গাতে কনফিউশন ক্রিয়েট হয় সেটা হচ্ছে ক্লিনিক্যাল ডায়াগনোসিস করা। প্রথম কথা হচ্ছে এখানে তো একটা সিনারিও, একটা স্টেম দেওয়া থাকে। বেসিক কথা হচ্ছে এই যে একটা পেশেন্টের জাস্ট সিমটম থেকে এখানে ডায়াগনোসিস হয় না। ভালভুলার হার্ট ডিজিজের যদি আমাকে ডায়াগনোসিস করতে হয়, আমাকে অবশ্যই ক্লিনিক্যাল ফাইন্ডিংস কী পাইছি সেটার ইনফরমেশন আমার কাছে দিতে হবে। আমি যদি ভালভুলার হার্ট ডিজিজে কী পাচ্ছি সেইটা আমাকে যদি আইডেন্টিফাই করতে হয়, ডায়াগনোসিস করতে হয়, সেখানে উইদাউট এনি ডাউট ক্লিনিক্যাল এক্সামিনেশন ফাইন্ডিংস আমাকে জানাতে হবে, এবং স্পেসিফিকভাবে প্রিকর্ডিয়াম এক্সামিনেশন ফাইন্ডিংস আমাকে জানাতে হবে। তাহলে আগে এটা বুঝতে হবে যে আমার মাইট্রাল স্টেনোসিস বা মাইট্রাল ভালভ ডিজিজ বা অ্যাওরটিক ভালভ ডিজিজে প্রিকর্ডিয়াম এক্সামিনেশন ফাইন্ডিংসগুলো কী। সো আমি এই জায়গাটা আসলে একটু কিছুটা কনসেপচুয়াল আলাপ দিয়ে আমি এক্সপ্লেন করার চেষ্টা করবো যেন আমরা অ্যান্সারটা গ্রসলি করতে পারি। তাহলে সবার আগে আমি আসলে মাইট্রাল ভালভ নিয়ে কথা বলি। তাহলে যদি একটা পার্সনের ক্ষেত্রে এরকম হয় যে মাইট্রাল ভালভ ডিজিজ হচ্ছে, ভালভুলার হার্ট ডিজিজ, তাহলে কী হতে পারে? একটা হতে পারে মাইট্রাল স্টেনোসিস, একটা হতে পারে মাইট্রাল রিগার্জিটেশন। এখন মাইট্রাল স্টেনোসিস থেকে বেশি প্রশ্ন আসতে দেখা যায়, তার কারণ হচ্ছে মাইট্রাল স্টেনোসিসের যদি 3টা কারণ হয়, 3টা কারণেই রিউম্যাটিক হার্ট ডিজিজ, রিউম্যাটিক হার্ট ডিজিজ, রিউম্যাটিক হার্ট ডিজিজ। তাহলে আসলে দিন শেষে মাইট্রাল স্টেনোসিসটাই আমাদের এখানে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। সো একটা মাইট্রাল স্টেনোসিসের পেশেন্টের ক্ষেত্রে ক্লিনিক্যাল এক্সামিনেশন ফাইন্ডিংস আমার কী কী হতে পারে? আমি যদি পেরিফেরাল সাইনগুলো দেখি, পেরিফেরাল সাইনে পেশেন্টের আমি পালস চেক করব। এখানে পালসটা আমি আসলে লো ভলিউম পালস দেখি, তাহলে এখানে পালসের ক্যারেক্টারিস্টিক্স হবে লো ভলিউম পালস। এখন যদি একটা পেশেন্টের শুধু মাইট্রাল স্টেনোসিস থাকে তাহলে শুধু এইটাই হবে, কিন্তু একটা ব্যাপার হচ্ছে মাইট্রাল স্টেনোসিস যদি অনেক দিন ধরে পারসিস্ট করে, ট্রিটমেন্ট না হয়, এই জায়গাটা কিছু কমপ্লিকেশন অ্যারাইজ করে। আজকে যেখানে মাইট্রাল স্টেনোসিস আছে এখান থেকে কমপ্লিকেশন হিসেবে পরবর্তীতে কিছুদিন পরে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন ডেভেলপ করবে, পালমোনারি হাইপারটেনশন ডেভেলপ করবে, একটা সময় গিয়ে রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি ডেভেলপ করবে। তাহলে মাইট্রাল স্টেনোসিসের কমপ্লিকেশন থেকে এই ব্যাপারগুলো হবে। এখন থিঙ্ক অ্যাবাউট ইট, যদি পেশেন্টের কমপ্লিকেশন থেকে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন ডেভেলপ করে, সেখানে পালস তখন ইররেগুলার হয়ে যাবে। তাহলে তখন পালস ইরেগুলার হয়ে যাবে। তাহলে আমি যদি পালস শুধু লো ভলিউম পাই এবং রিদম রেগুলার হয়, তার মানে এখনও অ্যাট্রিয়াল ফিব্রিলেশন ডেভেলপ করে নাই। বাট আমাকে যদি ইনফরমেশন দিয়ে দেয় যে লো ভলিউম পালস উইথ ইরেগুলার পালস, তাহলে কিন্তু এটা খুব ক্লিয়ার কাট যে এখানে কমপ্লিকেশন হিসেবে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন ডেভেলপ করে গেছে। তাহলে পালস থেকে এই জিনিসটা আমরা দেখি। পালসের বাইরে এখানে আর তেমন কিছু আমরা আসলে দেখার নাই। এরপরে আমি প্রিকর্ডিয়াম এক্সামিনেশনে যাব। এখন প্রিকর্ডিয়াম এক্সামিনেশন আমার পজিটিভ ফাইন্ডিংস এখানে কী কী? সো পজিটিভ ফাইন্ডিংসের মধ্যে প্রথম কথা হচ্ছে এখানেও কথা আছে, সেটা কি? আমরা কী করি? ইন্সপেকশন এখানে তেমন কিছুই আসবে না। এবার সেই পালপেশনের ক্ষেত্রে আমরা কি দেখব? এখানে কোনো অ্যাপেক্স বিট কোথায় আছে? অ্যাপেক্স বিট নর্মাল থাকে, কোনো থ্রিল আছে কি না? এখানে কোনো থ্রিল আসলে পাওয়া যায় না। তারপরে আমরা কি দেখব? আমরা দেখব রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হলে কি হয়? লেফট প্যারাস্টার্নাল হিভ হয়, তাই না? লেফট প্যারাস্টার্নাল হিভ। সো এখন লেফট প্যারাস্টার্নাল হিভ আমরা মাইট্রাল স্টেনোসিসে পাবো কি না? উত্তর হচ্ছে যদি পেশেন্টের কমপ্লিকেশন হিসেবে রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি ডেভেলপ করে, শুধুমাত্র তখনই আমি লেফট প্যারাস্টার্নাল হিভ পাবো। তাহলে ক্লিনিক্যাল এক্সামিনেশনে যদি আমার লেফট প্যারাস্টার্নাল হিভের কথা থাকে তাহলে বুঝবো একটা রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হয়ে গেছে, আর যদি না থাকে তাহলে বুঝবো এটা হয় নাই। তাহলে এটা আমাকে মাথায় রাখতে হবে, কারণ আমাদের কোশ্চেনে কমপ্লিকেশন সহ আলোচনা হতে পারে, কমপ্লিকেশন ছাড়াও আলোচনা হতে পারে। তাহলে এটাকে আমাকে মাথায় রাখতে হবে। দেন আরেকটা জিনিস, পালপেবল P2। সো পালপেবল P2 কখন ডেভেলপ করবে? যদি পেশেন্টের পালমোনারি হাইপারটেনশন ডেভেলপ করে, সেখানে পালপেবল P2টা পাওয়া যাবে। তাহলে মাইট্রাল স্টেনোসিসে আমার এক্সামিনেশন ফাইন্ডিংসের মধ্যে পালস কেমন, এটা একটু পরীক্ষার হলে খেয়াল করতে হবে।
যদি বলে পালস ইররেগুলার তাহলে বুঝবো অ্যাট্রিয়াল ফিব্রিলেশন হয়ে গেছে। যদি বলে একটা লেফট প্যারাস্টাইনাল হিপ প্রেজেন্ট তাহলে বুঝবো রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি আছে। যদি বলে পালপেবল P2 প্রেজেন্ট পালপেশনে তাহলে বুঝবো পালমোনারি হাইপারটেনশন হয়ে গেছে। আর যদি এগুলো বলে এগুলো কোনো কিছুই নাই তাহলে বুঝবো যে এই কমপ্লিকেশন এখনও অ্যারাইজ হয়তো বা করে নাই। আচ্ছা, এরপরে আমাদের কাজ কি? পালপেশন পরে অসকালটেশন। এখন অসকালটেশনের ফাইন্ডিংস, এখন যদি একটা পেশেন্টের আসলে অসকালটেশন করি, অসকালটেশনের ফাইন্ডিংস আমরা ওয়ান বাই ওয়ান আসে। আমরা প্রথমে হার্ট সাউন্ড কেমন সেটা বোঝার চেষ্টা করি। সাধারণত মাইট্রাল স্টেনোসিস যদি হয় সেখানে ফার্স্ট হার্ট সাউন্ড ইজ লাউড। তাহলে ফার্স্ট হার্ট সাউন্ড ইজ লাউড। এখানে অবশ্য কথা আছে, খুব সিভিয়ার মাইট্রাল স্টেনোসিস যদি হয় তখন আবার সেটা সফট হয়ে যাবে। যদি খুব সিভিয়ার মাইট্রাল স্টেনোসিস হয় সেখানে ফার্স্ট হার্ট সাউন্ড একটা সময় গিয়ে সফট হয়ে যায়। তবে তোমাদের রিটেন পরীক্ষায় যখন প্রশ্ন হবে সেখানে ফার্স্ট হার্ট সাউন্ড লাউড এই ইনফরমেশনটা দিয়ে প্রশ্ন হবে। প্রশ্ন এমন করতে পারে ভাইভাতে যে বলবে আচ্ছা ঠিক আছে MS-এ ফার্স্ট হার্ট সাউন্ড লাউড, এটা কি কখনো সফট হওয়া সম্ভব কি না? হ্যাঁ, এটা খুব সিভিয়ার কেসে হলে এটা তখন সফট হতে পারে, কিন্তু নর্মালি ফার্স্ট হার্ট সাউন্ড লাউড এই ইনফরমেশনটা অবশ্যই দিবে। তাহলে প্রথম কথা হচ্ছে এটা। দ্বিতীয় কথা হচ্ছে যে মাইট্রাল স্টেনোসিসের জন্য একটা মিড ডায়াস্টোলিক মারমার ডেভেলপ করে, মিড ডায়াস্টোলিক মারমার। হ্যাঁ, এখন এই যে মিড ডায়াস্টোলিক মারমার, এই কথাটা পরীক্ষায় যদি কোথাও থাকে মিড ডায়াস্টোলিক মারমার, তোমরা রিটেন পরীক্ষায় এই অপশনটা পাইলে বুঝে নিবা দিস ইজ এ কেস অফ মাইট্রাল স্টেনোসিস। মিড ডায়াস্টোলিক মারমার আরও দু একটা জায়গায় পাওয়া যায়, জায়ান্ট যে না তার আগে তো MBBS লেভেলে মাইট্রাল স্টেনোসিসের আলোচনাটাই হয়। তাহলে এখন সেকেন্ড কোশ্চেন, মিড ডায়াস্টোলিক মারমার আমরা কোথায় কোথায় পেতে পারি? তাহলে একটা হতে পারে মাইট্রাল স্টেনোসিস, একটা হচ্ছে অ্যাট্রিয়াল মিক্সোমা, একটা হলো অ্যাট্রিয়াল মিক্সোমা, আরেকটা হচ্ছে অস্টিন ফ্লিন্ট মারমার, আরেকটা হলো অস্টিন ফ্লিন্ট মারমার। অস্টিন ফ্লিন্ট মারমারটা কখন হয়? সিভিয়ার অ্যাওর্টিক রিগার্জিটেশন যখন হয়, সিভিয়ার অ্যাওর্টিক রিগার্জিটেশন, সেখানে আমরা একটা মিড ডায়াস্টোলিক মারমার পাই। সেই মিড ডায়াস্টোলিক মারমারটাকে অস্টিন ফ্লিন্ট মারমার বলা হয়। এর বাইরে মাইট্রাল স্টেনোসিস এবং অ্যাট্রিয়াল মিক্সোমাতে আমরা মিড ডায়াস্টোলিক মারমার পাই। তবে তুমি পরীক্ষাতে যখন তোমার স্টেম প্রশ্নে যখন মিড ডায়াস্টোলিক মারমার থাকবে তুমি ক্লিয়ার হয়ে যাও যে এটা আসলে একটা মাইট্রাল স্টেনোসিসকে মিন করা হচ্ছে। এখন এর বাইরে এখানে আরও কিছু ইনফরমেশন পরীক্ষায় তোমাকে হয়তো বা দিতে পারে, হয়তো বা বলে একটা ওপেনিং স্ন্যাপ পাওয়া গেছে। তাহলে ওপেনিং স্ন্যাপ সাধারণত মাইট্রাল স্টেনোসিসের এখানেই বোঝা যায়। তাহলে ওপেনিং স্ন্যাপ তুমি ইনফরমেশনগুলো পাচ্ছ, তাহলে এইটা। এখন দেখো অসকালটেশন, এখানে আরও কথা আছে। এখন দেখো তুমি মিড ডায়াস্টোলিক মারমারটা কোথায় পাবা, এটা হচ্ছে সেকেন্ড কোশ্চেন। এটা সবচেয়ে ভালো বোঝা যাবে হলো অ্যাপেক্স বিট যেইখানে সেইখানে। তাহলে অ্যাপেক্স অথবা মাইট্রাল এরিয়া এই জায়গাটাতে সবচেয়ে ভালো শোনা যাবে। তাহলে অ্যাপেক্স অথবা মাইট্রাল এরিয়া এই জায়গাটাতে মিড ডায়াস্টোলিক মারমার সবচেয়ে ভালো শোনা যাবে। ফার্স্ট হার্ট সাউন্ড এখানে খুবই লাউড হবে। এখন এখানে কিছু কথা আছে, সেটা কি? সেটা হচ্ছে যদি পেশেন্টের পালমোনারি হাইপারটেনশন ডেভেলপ করে যায় সেইখানে পেশেন্টের পালমোনারি এরিয়াতে, সেখানে পেশেন্টের পালমোনারি এরিয়াতে যখন আমি অসকালটেট করব সেখানে P2টা লাউড মনে হবে। তাহলে সেকেন্ড হার্ট সাউন্ডের পালমোনারি কম্পোনেন্ট উইল বি লাউড। তাহলে এখন আমার ফাইন্ডিংস কোনটা আমি পরীক্ষায় পাচ্ছি সেটা আমাকে বুঝতে হবে। তাহলে এখানে কমপ্লিকেশন সহ আলোচনা হতে পারে, কমপ্লিকেশন ছাড়াও আলোচনা হতে পারে। তাহলে যদি আমাকে পরীক্ষায় বলে যে আমি সেকেন্ড হার্ট সাউন্ডের পালমোনারি কম্পোনেন্ট লাউড পাচ্ছি, তার অর্থ হচ্ছে এখানে পালমোনারি হাইপারটেনশন এক্সিস্ট করে। যদি আমাকে বলে দেয় ইররেগুলার পালস পাচ্ছি, তাহলে বুঝবো অ্যাট্রিয়াল ফিব্রিলেশন প্রেজেন্ট। যদি বলে আমি একটা লেফট প্যারাস্টাইনাল হিপস পাচ্ছি, তাহলে আমি বুঝবো এখানে রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি ডেভেলপ করছে। তাহলে ক্লিনিক্যালি কোনটা পাচ্ছি এই ইনফরমেশনটা মাথায় রাখতে হবে। তাহলে যদি কোনো কমপ্লিকেশন ছাড়া আলোচনা হয় তাহলে মোটা দাগে কথা দুইটা, ফার্স্ট হার্ট সাউন্ড ইজ লাউড এবং অ্যাপেক্সের এখানে আমি একটা মিড ডায়াস্টোলিক মারমার পাচ্ছি। তাহলে এইটা হচ্ছে আমার ক্লিনিক্যাল ডায়াগনোসিসটা আমার এখান থেকে হবে। তাহলে মাইট্রাল ভালভ ডিজিজ যদি আমরা পাই, এখান থেকে আমাদের মোটা দাগে কোশ্চেন কী করে। তো প্রশ্ন পড়ে আমি কিভাবে এটাকে ডায়াগনোসিস করব, তাহলে আমি আসলে কী ইনভেস্টিগেশন করতে চাই। তাহলে ইনভেস্টিগেশনের ক্ষেত্রে একটা কথা বলি, সেটা হচ্ছে যে কোনো ভালভুলার হার্ট ডিজিজ যদি কোনো পেশেন্টের থাকে সেইখানে আমাদের আসলে আমরা একটা ইকোকার্ডিওগ্রাম করতে চাই। এখন এখানে কথা আছে, ভালভুলার হার্ট ডিজিজ আমরা আসলে কালার ডপলার ইকো করি। তাহলে এখানে কী করি? কালার ডপলার ইকো কার্ডিওগ্রাম। তোমরা শুধু ইকো লিখো না, কালার ডপলার এভাবে লিখবা, ঠিক আছে? এবং ইকোকার্ডিওগ্রাম হ্যাঁ পুরাটা লিখবা। আমরা যদি ভালভুলার হার্ট ডিজিজ বুঝতে চাই সেখানে কালার ডপলার করতে হয়, আমরা কিন্তু কালার ডপলারটা করি।
টু ডি কোথায় করি? আমার ইসকেমিক হার্ট ডিজিজ, সেখানে আমি টু ডি করবো, বাট কালার ডপলারটা করলে আসলে ভালভুলার হার্ট ডিজিজ হলে সেখানে আমার কালার ডপলার করতে চাই। তাহলে 1 নাম্বার ইনভেস্টিগেশন এইটা। কালার ডপলার ইকোকার্ডিওগ্রাম করলে খুব সুন্দর মতো মানে কোনো মারমার থাকলে, ভালভুলার হার্ট ডিজিজ থাকলে খুব সহজে সেটা আসলে মানে থেকে ধরা পড়ে যায়। সেকেন্ড আর কি ইনভেস্টিগেশন এখানে করা যেতে পারে? আমরা এখানে একটা ইসিজি করবো। ইসিজিতে মাইট্রাল স্টেনোসিসের ফাইন্ডিংস কী হবে? ইসিজিতে মাইট্রাল স্টেনোসিসের ফাইন্ডিংস হচ্ছে, এখানে যেহেতু পেশেন্টের লেফট অ্যাট্রিয়াল এনলার্জমেন্ট হয়, লেফট অ্যাট্রিয়াল হাইপারট্রফি ডেভেলপ করে, এই জন্য এখানে আমি একটা পি মাইট্রালি পাই। এটা একটা পি মাইট্রালি পাই। সেটা কি? সেটা হচ্ছে এই যে পি ওয়েভ, এই পি ওয়েভটা 2.5 স্মল স্কোয়ারের থেকে সাইজে বড়। তাহলে পি ওয়েভটা মোর দ্যান 2.5 স্মল স্কোয়ার, হ্যাঁ, তাহলে এর থেকে বড় হয়ে যাবে। এবং এটা একটা নস্ট পি ওয়েভ আসে, অনেকটা এরকম একটা নস্ট, হ্যাঁ, ওয়াইড, এরকম একটা পি ওয়েভ আসে। তাহলে আমি ইসিজিতে এই ফিচারটা আসলে আমি এখানে পাবো। আবার দেখা যাচ্ছে এখানে আরও কথা আছে, যদি পেশেন্টের রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি ডেভেলপ করে, সেটার ফিচারও ইসিজিতে চলে আসবে। সেখানে রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি যদি হয়, তাহলে V1 এখানে RS রেশিও 1-এর থেকে বেশি হবে। তাহলে V1-এ RS রেশিও মোর দ্যান 1 হবে। তাহলে রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি থাকলে সেটার ফিচার পাবো, লেফট অ্যাট্রিয়াল হাইপারট্রফি হলে সেটার ফিচার পাবো। পেশেন্টে যদি অ্যাট্রিয়াল ফিব্রিলেশন ডেভেলপ করে, সেটাও ইসিজিতে ধরা পড়ে যাবে। তাহলে আমরা ইসিজিতে 3টা ফাইন্ডিংস পাবো: অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, লেফট অ্যাট্রিয়াল হাইপারট্রফি, রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। এটার ফিচারগুলো আমরা ইসিজি করলে তাহলে পেতে পারি। তাহলে ইনভেস্টিগেশনের মধ্যে আমরা আসলে এইগুলো আসলে আমাদের ফর ডায়াগনোসিস অফ মাইট্রাল স্টেনোসিস, ইনভেস্টিগেশন অফ মাইট্রাল স্টেনোসিস, হ্যাঁ, আমি কালার ডপলার ইকোকার্ডিওগ্রাম করবো, একটা ইসিজি করবো, মোটা দাগে এগুলাই আমাকে আসলে আমার যা যা দরকার সেগুলো দিয়ে দিবে। ঠিক আছে, তাহলে আমরা টু দ্য পয়েন্ট আলোচনা করছি। এখন কথা হচ্ছে, মাইট্রাল স্টেনোসিস যদি কারো ডেভেলপ করে, তো সেখানে আসলে ট্রিটমেন্ট কী? সো ট্রিটমেন্ট অফ মাইট্রাল স্টেনোসিস, সো এই জায়গাটাতে আসলে আমাদের আলোচনাটা একটু ধাপে ধাপে হবে। একটা হচ্ছে এখানে আমাদের মেডিকেল ম্যানেজমেন্ট, তার যে কমপ্লিকেশনগুলো অ্যারাইজ করছে সেটা একটা মেডিকেল ম্যানেজমেন্ট, আর একটা আমাদের এই ভালভ রিলেটেড একটা ট্রিটমেন্ট। তো আমরা আসলে কী কী করি? সো পেশেন্টের দেখা যাচ্ছে এইদিকে আমরা পেশেন্টের ডাইইউরেটিক্স দিই, হ্যাঁ, পেশেন্টের ডায়াবেটিস দেওয়া হয়, ফুরোসেমাইড, পালমোনারি কনজেশনকে কমাইতে চাই অনেক সময়। পেশেন্টের একটা অ্যাট্রিয়াল ফিব্রিলেশন থাকে, সেখানে আমরা রেট কন্ট্রোল করতে চাই। রেট কন্ট্রোল করার জন্য আমরা হয়তো একটা বেটা ব্লকার দিব, হ্যাঁ, রেট কন্ট্রোল করার জন্য একটা বেটা ব্লকার দিব, হ্যাঁ। অ্যাট্রিয়াল ফিব্রিলেশন যদি থাকে, এখন যদি এমন হয় যে পেশেন্টের অ্যাট্রিয়াল ফিব্রিলেশন প্লাস হার্ট ফেলার দুইটাই হয়ে গেছে, তাহলে সেইখানে আমরা রেট কন্ট্রোল করার জন্য তখন আর বেটা ব্লকার দিই না, তখন আমরা ডিগক্সিন দিব। তাহলে বেসিক কথা হচ্ছে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন উইথ হার্ট ফেলার, এই জায়গাটাতে বেটা ব্লকার দেওয়া যাবে না, সেখানে ডিগক্সিন দিতে হবে। তাহলে আমরা ডায়াবেটিস দিতে পারি, রেট কন্ট্রোলের জন্য বেটা ব্লকার দিতে পারি, হ্যাঁ। তাহলে মোটা থেকে মেডিকেল ম্যানেজমেন্টে এইগুলো কথা আসতে পারে। আর একটা আসবে হচ্ছে আমরা পেশেন্টের সার্জিক্যাল ম্যানেজমেন্ট কী করবো। তো এখানে আমাদের আসলে বেশ কিছু অপশন আছে, যেমন একটা হচ্ছে আমাদের ভালভুলোপ্লাস্টি, একটা হচ্ছে ভালভুলোপ্লাস্টি। নর্মালি একটা পারকিউটিনিয়াস রুটে বেলুন মাইট্রাল ভালভোটমি করা হয়, বা এটাকেই বেলুন মাইট্রাল ভালভুলোপ্লাস্টি বলা হয়। তো ভালভুলোপ্লাস্টি, ভালভুলোটমি মোটা দাগে এটা আসলে করা যায়, বিশেষ করে যদি সিমটোম্যাটিক পেশেন্ট বা সিভিয়ার মাইট্রাল স্টেনোসিস পেশেন্ট, হ্যাঁ, অনেক জায়গায় কনসিডার করা হয়। এরপরে সার্জিক্যাল অপশন কি? সার্জিক্যাল অপশন হচ্ছে একটা হতে পারে কমিশিউরোটমি, হ্যাঁ, আমরা এটা করতে পারি যে ওপেন মাইট্রাল, আমরা কমিশিউরোটমি এটা আমরা করতে পারি। আর একটা হচ্ছে সরাসরিভাবে মাইট্রাল ভালভ রিপ্লেসমেন্ট, হ্যাঁ, যদি সিভিয়ার কন্ডিশন হয়ে যায়, বা বেলুন থেরাপিটা ফেল করছে, ভালভ ক্যালসিফাইড হয়ে গেছে, অথবা দেখা যাচ্ছে মাইট্রাল স্টেনোসিস প্লাস মাইট্রাল রিগার্জিটেশন একসঙ্গে প্রেজেন্ট করতেছে। সো এরকম হলে আমরা তখন সরাসরি আর আমরা আসলে রিপ্লেসমেন্টে চলে যাই। এখন এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে এই পেশেন্টের দেখো যে যদি একটা পেশেন্টের মাইট্রাল স্টেনোসিস ডেভেলপ করে, এই পেশেন্টের যদি এখন অ্যাট্রিয়াল ফিব্রিলেশন হয়, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন হলেই সেটা একটা ইসকেমিক স্ট্রোকের একটা রিস্ক ফ্যাক্টর হিসেবে আইডেন্টিফাইড হয়। সো এই কারণে স্ট্রোকের প্রিভেনশনের জন্য আমাদেরকে প্রোফাইল্যাকটিক অ্যান্টিকোয়াগুলেশন করতে হয়। সাধারণত কোনো পেশেন্টের যদি ভালভুলার হার্টের ডিজিজ থাকে এবং সেখানে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন থাকে, এই কন্ডিশনে স্ট্রোক প্রিভেনশন করার জন্য আমরা অ্যান্টিকোয়াগুলেন্ট হিসেবে নর্মালি ওয়ারফারিন দিয়ে থাকি।
যদি এমন হইতো যে শুধু অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, কোনো ভালভুলার হার্ট ডিজিজ নাই, সেখানে আমি স্ট্রোক প্রিভেনশন করতে চাইলে ডিরেক্ট ওরাল অ্যান্টিকোয়াগুলেন্ট ইউজ করতাম। কিন্তু যখনই ভালভুলার হার্টে ডিজিজ থাকবে সেখানে ডিরেক্ট ওরাল অ্যান্টিকোয়াগুলেন্ট না, বরং সেখানে ওয়ারফারিনকে চুজ করা হয়। তাহলে এটার কথাও কেউ বলে আসতে হবে। তাহলে এইগুলা হচ্ছে আমাদের মোটা দাগে আমাদের বেসিক ট্রিটমেন্টের আলোচনা। তাহলে আমরা মাইট্রাল স্টেনোসিসের ক্ষেত্রে ইনভেস্টিগেশন কীভাবে করব, ট্রিটমেন্ট কীভাবে করব, ম্যানেজ কীভাবে করব, আমাদের একটা মোটা দাগে একটা আইডিয়া হয়ে গেল। এই ক্লাসটা আমি এখানে শেষ করে দিব। আমরা নেক্সট ক্লাসে বাকি আলোচনা কন্টিনিউ করবো ইনশাআল্লাহ।